কথায় বলে মন আর মাথা দুটো নাকি একেবারেই একসাথে চলে না। মন যদি বলে যাব উত্তরে, মাথা নাকি বলে যাওয়া উচিত দক্ষিণে। লোকে বলে আবার মনের কথা না শোনাই ভালো, সে নাকি বড় ইমোশনাল, আবেগে ভেসে সিদ্ধান্ত নেয়। এদিকে মাথা আবার অত্যন্ত সচেতন, সে সব দিকটা বিচার করে তবে কাজ করে, তাই নাকি মাথাই শ্রেষ্ঠ। কিন্তু মন ভেঙে গেলে মাথা কি আর ঠিক করে কাজ করতে পারে? লোকে ভাবে লোকটা বুঝি পাগল হয়েছে, এই লোক তো এমন ছিল না, এই কেন এরকম হলো? লোকে তো আর এটা বোঝে না যে দেহের মধ্যে থাকা মানুষটা কবে হারিয়ে গেছে, তার নিজস্ব সত্তা আর বর্তমানই নেই, শুধু একটা কাঠের পুতুলের মতো চলাফেরা করছে। তখন ভালো খারাপ, মাথা মন কেউই আর বিচার করতে পারে না। নমস্কার বন্ধুরা, আজ শুনবো এমনই একজন হৃদয় ভাঙা মানুষের কথা। আজকের গল্প কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত ছোট গল্প পরেশ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তাহলে শোনা যাক আজকের গল্প। মজুমদার বংশ বড় বংশ, গ্রামের মধ্যে তাদের ভারী সম্মান। বড় ভাই গুরুচরণ এই বাড়ির কর্তা, শুধু বাড়ির কেন সমস্ত গ্রামের কর্তা বললেও অত্যুক্তি হয় না। বড়লোক আরও ছিল, কিন্তু এতখানি শ্রদ্ধা ও ভক্তির পাত্র শ্রীকুঞ্জপুরে আর কেউ ছিল না। জীবনে বড় চাকরি কখনো করেননি, গ্রাম ছাড়িয়ে অন্যত্র যেতে সম্মত হলে হয়তো তা দুষ্প্রাপ্য হতো না। কিন্তু প্রথম যৌবনে সেই যে একদিন কাছেই জেলা স্কুলের মাস্টারিতে ঢুকেছিলেন, কোনো লোভেই আর এই শিক্ষালয়ের মায়া কাটিয়ে অন্যত্র যেতে সম্মত হননি। এখানে 30 টাকা বেতন 50 টাকা হয়েছিল, এবং তারই অর্ধেক 25 টাকা পেনশনে বছর 3 হলো অবসর গ্রহণ করেছেন। পৃথিবীতে আজও হয়তো টাকাটাই একমাত্র বড় পদার্থ নয়, তা না হলে বিবাদ মেটাতে, সালিশ নিষ্পত্তি করতে, দলাদলির বিচার করতে তার আদেশই শ্রীকুঞ্জপুরে সর্বমান্য বস্তু হয়ে থাকতে পারত না। তার অপরিসীম স্বধর্মনিষ্ঠা, চরিত্রের দৃঢ়তা এবং অবিচলিত সাধুতার সামনে সকলেই সসম্ভ্রমে মাথা নত করত। বয়স 60-এর কাছাকাছি, কেউ চরিত্র, সাধুতা বা ধর্মের বাড়াবাড়ি করলে 10-20 খানা গ্রামের লোক তামাশা করে বলতো, ইস, এ যে একেবারে গুরুচরণ। গুরুচরণের স্ত্রী ছিল না, ছিল একমাত্র পুত্র বিমল। জগতে অদ্ভুত বলিয়া বোধ হয় সত্যকার কিছু নেই, না হলে এত বড় সর্বগুণান্বিত পিতার এত বড় সর্বদোষাশ্রিত পুত্র কি করে জন্মগ্রহণ করলো লোকে ভেবে পেত না। পুত্রের সাথে পিতার সাংসারিক বন্ধন ছিল না বললেই চলে, কিন্তু তার সকল বন্ধন গিয়ে পড়েছিল ভাইয়ের ছেলে পরেশের উপর। হরিচরণের বড় ছেলে পরেশই যেন তার আপনার ছেলে। পরেশ এমএ পাশ করে আইন পড়ছে, তাকে বর্ণ পরিচয় থেকে শুরু করে আজও সমস্ত পড়া তিনিই পড়িয়ে আসছেন। বিমল যে কিছু শিখল না, এ দুঃখ তার একা পরেশই মিটিয়েছে। ছোট ভাই হরিচরণ এতদিন বিদেশে সামান্য চাকরি করছিল, হঠাৎ লড়াইয়ের পরে কি জানি কেমন করে সে বড়লোক হয়ে চাকরি ছেড়ে বাড়ি চলে এলো। লোককে চড়া সুদে টাকা ধার দিতে লাগলো, স্ত্রীর নামে একটা বাগানও কিনে ফেললো, আরো 2-একটা কি কি কাজ করলো যাতে তার টাকার গন্ধ 7-5 খানা গ্রামের লোকের নাকে পৌঁছাতে আর দেরি হলো না। একদিন হরিচরণ এসে সবিনয়ে বলল, দাদা, অনেকদিন ধরে আপনাকে একটা কথা বলবো ভাবছি। গুরুচরণ বলল, বেশ বলো। হরিচরণ ইতস্তত করে বলল, আপনি একলা আর কত পারবেন, বয়সও হলো। গুরুচরণ বলল, হলো বই কি, 60 চলছে। হরিচরণ বলল, আগে তাই তো বলছিলাম, আমি তো এখন বাড়িতেই রইলাম, বিষয় আশয়গুলো সব এলোমেলো হয়ে রয়েছে, একটু চিহ্নিত করে নিয়ে যদি আমি।
গুরুচরণ ক্ষণকাল ছোট ভাইয়ের মুখের প্রতি চেয়ে থেকে বলল, বিষয় আশয় তো আমাদের সামান্যই, আর তা এলোমেলো হয়েও নেই, কিন্তু তুমি কি পৃথক হবার প্রস্তাব করছো? হরিচরণ লজ্জায় জিভ কেটে বলল, আগে না না, যেমন আছে যেমন চলছে তেমনই সব থাকবে, শুধু যা যা আমাদের কাছে আছে অমনি একটু চিহ্ন করে নেওয়া। আর রান্না বান্নাটা বড় ঝঞ্ঝাটের ব্যাপার, সমস্ত একই থাকবে, তবে ওই ডালটা ভাতটা আলাদা করে নিলে বুঝলেন না? গুরুচরণ বললেন, বুঝেছি বই কি, বেশ, কাল থেকে তাই হবে। হরিচরণ জিজ্ঞাসা করল, চিহ্নটা কিভাবে দেবেন স্থির করেছেন? গুরুচরণ কহিলেন, স্থির করার কথা তো এতদিন আবশ্যক হয়নি, তবে আজ যদি হয়ে থাকে আমরা 3 ভাই 3 অংশ সমান ভাগ করে নিলেই হবে। হরিচরণ আশ্চর্য হয়ে বলল, 3 অংশ কিরকম? মেজ বউ বিধবা, ছেলে পুলে নেই, তার আবার অংশ কি? 2 ভাগ হবে। গুরুচরণ মাথা নেড়ে বললেন, না, 3 ভাগ হবে। মেজ বৌমা আমার শ্যামাচরণের বিধবা, যতদিন বেঁচে আছেন অংশ পাবেন বই কি। হরিচরণ রুষ্ট হলো, বলল, আইনে পেতে পারে না, শুধু খেতে পড়তে পেতে পারে। গুরুচরণ বললেন, সে তো পারেই, কেননা বাড়ির বউ। হরিচরণ বলল, ধরুন কাল যদি বিক্রি করে কিংবা বাধা দিতে চায়? গুরুচরণ বললেন, আইনে যদি সে অধিকার দেয় তিনি করবেন। হরিচরণ মুখ কালো করে বলল, করবেন বই কি। পরদিন হরিচরণ দড়ি নিয়ে ফিতে নিয়ে বাড়ি ময় মাপজোক করে বেড়াতে লাগলো। গুরুচরণ জিজ্ঞাসাও করলেন না, বাধাও দিলেন না। দিন 2 পরে ইট কাঠ বালি চুন এসে পড়ল। বাড়ির পুরনো ঝি এসে খবর দিল, কাল থেকে রাজমিস্ত্রি লাগবে, ছোটবাবুর পাঁচিল পড়বে। গুরুচরণ সহাস্যে বললেন, সে তো দেখতেই পাচ্ছি গো, বলতে হবে কেন। দিন 5-6 পরে একদিন সন্ধ্যার পরে দরজার বাইরে পায়ের শব্দ শুনে গুরুচরণ মুখ বাড়িয়ে দেখে জিজ্ঞাসা করলেন, পঞ্চুর মা? কে গা? পঞ্চুর মা বহুদিনের দাসী, সে ইঙ্গিতে দেখিয়ে বলল, মেজ বৌমা দাঁড়িয়ে আছেন বড়বাবু। বড়বাবুর মৃত্যুর পর থেকে বিধবা ভাতৃবধূই এ সংসারের গৃহিণী। তিনি আড়াল থেকেই ভাসুরের সাথে কথা বলতেন। মৃদুকণ্ঠে বললেন, শ্বশুরের ভিটেতে কি আমার কোনো দাবি নেই যে ছোট বউয়েরা আমাকে অহরহ গালমন্দ করছে? গুরুচরণ বললেন, আছে বই কি বৌমা, যেমন তাদের আছে ঠিক তোমারও তেমনি আছে। পঞ্চুর মা বলল, কিন্তু এমন ধারা করলে তার বাড়িতে টিকতে পারা যায় না। গুরুচরণ সমস্ত শুনছিলেন, ক্ষণকাল চুপ থেকে বললেন, পরেশকে আসতে চিঠি লিখে দিয়েছি পঞ্চুর মা, একবার সে এসে পড়লেই সমস্ত ঠিক হয়ে যাবে। এ কটা দিন তোমরা একটু সহ্য করে থাকো। মেজ বউ ইতস্তত করে বললেন, কিন্তু পরেশ কি? গুরুচরণ বাধা দিয়ে বললেন, কিন্তু নয় বৌমা, আমার পরেশের সম্বন্ধে কিন্তু চলে না। হরি তার বাপ বটে, কিন্তু সে আমারই ছেলে। সমস্ত পৃথিবী যদি একদিকে যায় তবু সে আমারই। তার জ্যাঠামশাই যে কখনো অন্যায় করে না, এ যদি সে না বোঝে তো বৃথাই এতদিন পরের ছেলেকে বুক দিয়ে মানুষ করে এলাম। দাসী বলল, সে আর বলতে, সে বছর মায়ের অনুগ্রহ হলে তুমি ছাড়া আর জমের মুখ থেকে তাকে কে কেড়ে আনতে পারতো বড়বাবু? তখন কোথায় বা ছোট বাবু আর কোথায় বা তার সৎ মা? ভয়ে একবার দেখতে পর্যন্ত এলো না।
তখন আগলা জ্যাঠামশাই, কিবা দিন কিবা রাত্রির। মেজ বৌমা বললেন, পরেশের নিজের মা বেঁচে থাকলেও হয়তো এতখানি করতে পারতেন না। গুরুচরণ কুণ্ঠিত হয়ে উঠলেন, বললেন, থাক মা, ও সকল আলোচনা থাক। তারা প্রস্থান করলে বৃদ্ধের চোখের সামনে যেন বিমল এবং পরেশ এসে পাশাপাশি দাঁড়ালো। জানালার বাইরে অন্ধকার আকাশের দিকে চেয়ে অকস্মাৎ মুখ দিয়ে দীর্ঘশ্বাস পড়ল। তারপরে মোটা বাঁশের লাঠিটা হাতে তুলে নিয়ে সরকারদের বৈঠকখানায় পাশা খেলতে চলে গেলেন। পরদিন দুপুরবেলা গুরুচরণ ভাত খেতে বসেছিলেন। বাটির উত্তর দিকের বারান্দার কতকটা অংশ ঘিরে নিয়ে হরিচরণের রান্নার কাজ চলছিল। সেখান থেকেই তীক্ষ্ণ নারী কণ্ঠে কি কটু কথাই যে বাইরে এসেছিল তার সীমা নেই। তার আহারের যথেষ্ট বিঘ্ন ঘটছিল, কিন্তু সহসা পুরুষের মোটা গলা এসে যখন তাতে মিশল, তখন ক্ষণকালের জন্য তিনি কান খাড়া করে শুনে উঠে হঠাৎ দাঁড়ালেন। মেজবধূ ঠাকুরানী অন্তরাল থেকেই হায় হায় করে উঠলেন এবং পঞ্চুর মা ক্রোধে ক্ষোভে চিৎকার করে এই দুর্ঘটনা প্রকাশ করিয়ে দিলে। প্রাঙ্গণে দাঁড়িয়ে গুরুচরণ ডেকে বললেন, হরিচরণ, মেয়েদের কথায় আমি কান দিতে চাইনে, কিন্তু তুমি পুরুষ মানুষ হয়ে যদি বিধবা বড় ভাজকে এমনি করে অপমান করো, তার তো তাহলে এ বাড়িতে থাকা চলে না। এ কথার কেউ জবাব দিল না, কিন্তু বাইরে যাবার পথে ছোট বধূমাতার পরিচিত তীক্ষ্ণ কণ্ঠ তার কানে গেল। সে তামাশা করে বলছে, অমন করে অপমান করেন না বলছি, মেজ বউ ঠাকুরান তো তাহলে বাড়িতেই থাকবেন না, কি হবে তখন? হরিচরণ প্রত্যুত্তরে বলছে, পৃথিবীর রসাতলে যাবে আর কি, কে বা থাকবার জন্য মাথার দিব্যি দিচ্ছে, গেলেই তো বাঁচা যায়। গুরুচরণ থমকে দাঁড়িয়ে পড়েছিলেন। বক্তব্য শেষ হলে নীরবে নিষ্ক্রান্ত হয়ে গেলেন। হেডমাস্টার মশাইয়ের কন্যার বিয়ে উপলক্ষে গুরুচরণ কৃষ্ণনগরের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। হঠাৎ শুনতে পেলেন 2-3 দিন হলো পরেশ বাড়ি এসেছে, কিন্তু এসেই জ্বরে পড়েছে। ব্যস্ত হয়ে পরেশের ঘরের মধ্যে প্রবেশ করছিলেন। সামনে ছোট ভাইকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করলেন, পরেশের নাকি জ্বর? হরিচরণ বলে বাইরে চলে গেল। ছোট বধূমা তার বাপের বাড়ির দাসী এসে পথ আটকে বলল, আপনি ঘরের ভেতরে যাবেন না। যাব না কেন? ঘরে মা বসে আছেন। তাকে একটুখানি সরে যেতে বলো না ঝি। দাসী বলল, সরে আবার কোথায় যাবেন? ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। এই বলে সে নিজের কাজে চলে গেল। গুরুচরণ আচ্ছন্নের মতো ক্ষণকাল দাঁড়িয়ে থেকে ডেকে বলল, পরেশ, পরেশ, কেমন আছো বাবা? ভিতর থেকে এই ব্যাকুল প্রশ্নের কোনো সাড়া এলো না, কিন্তু ঝি কোথা থেকে যেন জবাব দিয়ে বলল, দাদাবাবু জ্বর হয়েছে, শুনতে পেলেন তো? গুরুচরণ স্তব্ধভাবে সেইখানে মিনিট 2 দাঁড়িয়ে আস্তে আস্তে বাইরে চলে এলেন এবং কাউকেও কোনো কথা না বলে রেলওয়ে স্টেশনের দিকে প্রস্থান করলেন। সেখানে বিয়ে বাড়িতে আর কেউ তেমন লক্ষ্য করলেন না, কিন্তু কাজকর্ম চুকে গেলে তার বহুদিনের বন্ধু হেডমাস্টার মশাই আড়ালে ডেকে জিজ্ঞাসা করলেন, ব্যাপারটা কি ঘটেছে গুরুচরণ? হরিচরণ নাকি ভারী তোমার পিছনে লেগেছে? গুরুচরণ অন্যমনস্কের মতো করলেন, হরিচরণ? কই না। না কি হে, হরিচরণের শয়তানির কাণ্ড তো সবাই শুনেছে। গুরুচরণের হঠাৎ যেন সমস্ত কথা মনে পড়ে গেল। বললেন, হ্যাঁ হ্যাঁ, বিষয় সম্পত্তি নিয়ে হরিচরণ গন্ডগোল করছে বটে। তার কথার ধরনে হেডমাস্টার মশাই ক্ষুণ্ণ হলেন। ছোটবেলার অকপট বন্ধু
তথাপি গুরুচরণ ভিতরের কথা ঔদাস্যের আবরণে গোপন করতে চায়, এমনটাই মনে করে তিনি আর কোনো প্রশ্ন করলেন না। গুরুচরণ কৃষ্ণনগর থেকে বাড়ি ফিরে এসে দেখলেন তার এই কয়েকদিনের অনুপস্থিতির অবসরে উঠোনের নানা জায়গায় গর্ত খুঁড়ে হরিচরণ এমন কাণ্ড করে রেখেছে যে পা ফেলা যায় না। বুঝলেন যে তার মর্জি এবং সুবিধা মতো ভদ্রাসন ভাগ হয়ে প্রাচীর পড়বে। তার টাকা আছে, অতএব আর কারো মতামতের প্রয়োজন নেই। নিজের ঘরে গিয়ে কাপড় ছাড়ছিলেন, মেজ বৌমাকে সঙ্গে করে পঞ্চুর মা এসে দাঁড়ালো। গুরুচরণ সংবাদ জিজ্ঞাসা করতে যাচ্ছিলেন, অকস্মাৎ অস্ফুট আর্তকণ্ঠে কেঁদে মেজ বৌমা কক্ষতলে লুটিয়ে পড়ল। পঞ্চুর মা নিজেও কাঁদতে লাগলো এবং কাঁদতে কাঁদতেই জানালো যে পরশু সকালে মেজ বৌমাকে গলায় ধাক্কা মেরে হরিচরণ বাড়ি থেকে বাইরে বার করে দিয়েছিল এবং সে যদি উপস্থিত না থাকতো মেরে আধমরা করে দিত। ঘটনাটা সম্পূর্ণ উপলব্ধি করতে গুরুচরণের অনেকক্ষণ লাগলো। তারপরেও তিনি মাটির মূর্তির মতো নির্বাক ও নিস্পন্দ হয়ে থেকে হঠাৎ প্রশ্ন করলেন, হরিচরণ সত্যি সত্যি তোমার গায়ে হাত দিলে বৌমা? পারলে? খানিক পরে জিজ্ঞাসা করলেন, পরেশ বোধহয় শয্যাগত না? পঞ্চুর মা বলল, তা তো কিছু হয়নি বড় বাবু, এই তো আজ সকালে গাড়িতে কলকাতা চলে গেল। হয়নি? তার বাপের কীর্তি তবে সে সব জেনে গেছে? পঞ্চুর মা বলল, সমস্তই। গুরুচরণের পায়ের তলার মাটি যেন দুলতে লাগলো। বললেন, বৌমা, এত বড় অপরাধের শাস্তি যদি তার না হয় তো এ বাড়ি থেকে বাস আমার উঠল। এখনো সময় আছে, আমি গাড়ি ডেকে আনছি, তোমাকে আদালতে গিয়ে নালিশ করতে হবে। আদালতে নালিশ করার নামে মেজ বৌমা চমকে উঠল। গুরুচরণ বললেন, গৃহস্থের বৌঝির পক্ষে এ কাজ সম্মানের নয় সে আমি জানি, কিন্তু যদি এত বড় অপমান মুখ বুজে সহ্য করো মা, ভগবান তোমার প্রতি নারাজ হবেন। এর চেয়ে বেশি কথা আর আমি জানি নে। মেজ বউ ভূমিশয্যা থেকে উঠে দাঁড়িয়ে বললেন, আপনি পিতৃতুল্য, আমাকে যা আদেশ করবেন আমি অসংকোচে পালন করব। হরিচরণের বিরুদ্ধে নালিশ রুজু হলো। গুরুচরণ তার সাবেক দিনে সোনার চেন বিক্রি করে বড় উকিলের মোটা ফি দাখিল করলেন। নির্দিষ্ট দিনে মামলার ডাক পড়ল। হরিচরণ হাজির হলো, কিন্তু বাদিনীর দেখা নাই। উকিল কি একটা বলল, হাকিম মকদ্দমাই খারিজ করে দিলেন। ভিড়ের মধ্যে গুরুচরণের হঠাৎ চোখ পড়ল পরেশের উপর। সে তখন মুখ ফিরিয়ে মৃদু মৃদু হাসছে। গুরুচরণ বাড়ি এসে শুনলেন বাপের বাড়িতে কার কি একটা ভারী অসুখের সংবাদ পেয়ে মেজ বউ স্নানাহারের সময় পাননি, গাড়ি ডেকে সেখানে চলে গেছেন। পঞ্চুর মা হাত মুখ ধোবার জন্য জল এনে দিয়ে হঠাৎ কেঁদে ফেলে বলল, রাত ও মিথ্যে, দিন ও মিথ্যে বড় বাবু, তুমি আর কোথাও চলে যাও, এ পাপের সংসারে বোধহয় তোমার আর জায়গা হবে না। ঢাক আসলো, ঢোল আসলো, কাশি আসলো। মামলায় জয়ী হওয়ার উপলক্ষে ও বাড়িতে শুভচণ্ডীর পূজার বাদ্যভাণ্ড রবে সমস্ত গ্রাম তোলপাড় হয়ে উঠবার উপক্রম হলো। দ্বিধাবিভক্ত ভদ্রাসনের এক অংশে রইল হরিচরণ, অপর অংশ রইলেন গুরুচরণ ও সংসারের বহুদিনের পুরানো দাসী পঞ্চুর মা। পরদিন সকালে পঞ্চুর মা এসে বলল, রান্নার সমস্ত জোগাড় করে দিয়েছি বড়বাবু। রান্নার জোগাড়? ও ঠিক, চল যাচ্ছি। এই বলে গুরুচরণ উঠবার উপক্রম করতে দাসী বলল, কিছু তাড়া নেই বড়বাবু, বেলা হোক না, আপনি বরঞ্চ আজ গঙ্গা স্নান করে আসুন। আচ্ছা তাই যাই বলে গুরুচরণ নিমেষের মধ্যে গঙ্গা স্নানে যাবার জন্য প্রস্তুত হয়ে দাঁড়ালেন। তার কাজ বা কথার মধ্যে অসঙ্গতি কিছুই ছিল না।
তবুও পঞ্চুর মার কেমন যেন ভারী খারাপ লাগলো। তাই কেবলই মনে হতে লাগলো এ যেন সে বড়বাবু নয়। পঞ্চুর মা বাড়ির ভিতরে এসে চেঁচিয়ে বলতে লাগলো, কখনো ভালো হবে না, কখনো না, শাস্তি ভগবান দেবেনই দেবেন। কার ভালো হবে না, কাকে তিনি শাস্তি দেবেনই দেবেন ঠিক বোঝা গেল না, কিন্তু ছোটর তরফ থেকে এই নিয়ে বিবাদ করতে সেদিন কেউই উদ্যত হলো না। এমন করেই দিন কাটতে লাগলো। গুরুচরণের একমাত্র সন্তান বিমলচন্দ্র যে সুসন্তান নয়, পিতা তাহা ভালো করেই জানতেন। মাস কয়েক পূর্বে ঘন্টা কয়েকের জন্য একবার সে বাড়ি এসেছিল, আর তার দেখা নেই। সেবার একটা ব্যাগের মধ্যে সে গোপনে কি কতগুলো রেখে যায়। চলে গেলে গুরুচরণ পরেশকে ডেকে বলেছিলেন, দেখো তো বাবা, কি আছে ওর মধ্যে। পরেশ পরীক্ষা করে দেখে বলেছিল, কতগুলা কাগজপত্র, বোধহয় দলিল টলিল হবে। জ্যাঠামশাই, এগুলো পুড়িয়ে ফেলি। গুরুচরণ বলেছিলেন, যদি দরকারি দলিল হয়। পরেশ বলেছিল, দরকারি তো বটেই, কিন্তু বিমলদার পক্ষে বোধহয় অদরকারি। আজ কি বিপদ ঘরে রেখে। গুরুচরণ আপত্তি করে বলেছিলেন, না জেনে নষ্ট করা যায় না পরেশ, কারো সর্বনাশ হয়ে যেতে পারে। ওগুলো তুই কোথাও লুকিয়ে রেখে দেখে বাবা, পরে যা হয় করা যাবে। এ ঘটনা তার আর মনে ছিল না। আজ সকালে গঙ্গা স্নান করে এসে রাঁধতে যাচ্ছিলেন, অকস্মাৎ সেই ব্যাগ হাতে পরেশ, হরিচরণ, গ্রামের জনা কয়েক ভদ্র ব্যক্তি এবং পুলিশের দারোগা কনস্টেবলের দল এসে উপস্থিত হলো। ঘটনাটা সংক্ষেপে এই যে, বিমল ডাকাতির আসামি, সম্প্রতি ফেরার। খবরের কাগজে খবর পেয়ে পরেশ পুলিশের গোচর করেছে। ব্যাগটা এতদিন তার কাছেই ছিল। বিমল মন্দ ছেলে, সে মদ খায়, আনুষঙ্গিক দোষও আছে। কলকাতায় থেকে কি একটা সামান্য চাকরি করে সে এইসব করে, কিন্তু সে ডাকাতি করতে পারে এ সংশয় পিতার মনে কখনো স্বপ্নেও উদয় হয়নি। কিছুক্ষণ নির্নিমেষ দৃষ্টিতে পরেশের মুখের প্রতি গুরুচরণ চেয়ে রইলেন। তারপরে সেই নিষ্প্রভ অপলক দুই চোখের কোণ বেয়ে ঝরঝর করে জল গড়িয়ে পড়ল। বললেন, সমস্তই সত্য, পরেশ একটা কথাও মিছে বলেনি। দারোগা আরো গোটা 2-3 কথা জিজ্ঞাসা করে তাকে ছুটি দিল। যাবার সময় লোকটা হঠাৎ হেঁট হয়ে গুরুচরণের পায়ে ধুলো নিয়ে বলল, আপনি বয়সে বড়, ব্রাহ্মণ, আমার অপরাধ নেবেন না। এত বড় দুঃখের কাজ আমি আর কখনো করিনি। আরো মাস কয়েক পর খবর এলো, বিমলের 7 বৎসর জেল হয়েছে। আবার ঢাক ঢোল কাশি সহযোগে শুভচণ্ডীর সমারোহে পূজার আয়োজন হচ্ছিল। পরেশ বাধা দিয়ে বলল, বাবা, এসব থাক। কেন? পরেশ বলল, এ আমি সইতে পারবো না। তার বাবা বলল, বেশ তো, সইতে না পারো আজকের দিনটা কলকাতা বেরিয়ে এসো গে। জগন্মাতার পুজো, ধর্মে কর্মে বাধা দিও না। বলা বাহুল্য, ধর্মে কর্মে বাধা পড়লও না। 3 সাতেক পরে একদিন সকালে গুরুচরণের ঘরের দিকে অকস্মাৎ একটা হাঁকাহাঁকি চেঁচামেচির শব্দ উঠল। খানিক পরে গয়লা মেয়ে কাঁদতে কাঁদতে এসে উপস্থিত হলো। তার নাক দিয়ে রক্ত পড়ছে। হরিচরণ ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করলো, এ বাবা, রক্ত কিসের মোক্ষদা, ব্যাপার কি? কান্নার শব্দে বাড়ির সকলেই এসে পৌঁছালেন। মোক্ষদা বলল, দুধ জলে দিয়েছি বলে বড়বাবু লাথি মেরে আমায় গর্তে ফেলে দিয়েছেন। হরিচরণ বলল, কে? দাদা? যা। পরেশ বলল, জ্যাঠামশাই? মিথ্যে কথা। ছোট গিন্নি বললেন, বর ঠাকুর দিয়েছেন মেয়ে মানুষের গায়ে হাত? তুই কি স্বপ্ন দেখছিস গয়লা মেয়ে? সে গায়ের কাদামেটি দেখিয়ে ঠাকুর দেবতা দিব্যি করে বলল সত্য ঘটনা। ইনজাংশনের কৃপায় প্রাচীর তোলা বন্ধ হয়ে গিয়েছিল বটে,
কিন্তু উঠানের গর্তগুলো তেমনই ছিল, বুঝানো হয় নাই। গুরুচরণ লাথি মারায় তারই মধ্যে মোক্ষদা পড়ে গিয়ে আহত হয়েছে। হরিচরণ বলল, চল আমার সঙ্গে, নালিশ করে দিবি। গৃহিণী বললেন, কি যে অসম্ভব বলো তুমি, বর ঠাকুর মেয়ে মানুষের গায়ে হাত দেবেন কি, মিছে কথা। পরে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, একটা কথাও বলল না। হরিচরণ বললেন, মিছে হয় ফেঁসে যাবে, কিন্তু দাদার মুখ দিয়ে তার মিথ্যা কথা বার হবে না, মেরে থাকেন শাস্তি হবে। যুক্তি শুনে গৃহিণী সুবুদ্ধি এলো, বললেন, সে ঠিক, নিয়ে গিয়ে নালিশ করিয়ে দাও, ঠিক সোজা হয়ে যাবে। হলো তাই। দাদার মুখ দিয়ে মিথ্যে কথা বের হলো না। আদালতের বিচারে তার 10 টাকা জরিমানা হয়ে গেল। এবার শুভচণ্ডীর পূজা হলো না বটে, কিন্তু পরদিন দেখা গেল কতগুলো ছেলে দল পাকিয়ে গুরুচরণের পেছন পেছনে হই হই করে চলেছে। গয়লানি মারার গানও একটা ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে। রাত্রি বোধ হয় তখন 8টা হবে। হরিচরণের বৈঠকখানা গম গম করছে। গ্রামের মুরব্বীরা আজকাল এখানেই আসতে আরম্ভ করেছেন। অকস্মাৎ একজন এসে বড় একটা মজার খবর দিল। কামারদের বাড়ির ছেলেরা বিশ্বকর্মা পূজা উপলক্ষে কলকাতা থেকে জন্দুই খ্যামটা এনেছে। তাদেরই নাচের মজলিসে বসে আছে গুরুচরণ। হরিচরণ হেসে লুটিয়ে পড়ে বলল, পাগল পাগল, শোনো কথা একবার, দাদা গেছে খ্যামটার নাচ দেখতে। কোনগুলির আড্ডা থেকে আসা হচ্ছে অবিনাশ? অবিনাশ মায়েরই দিব্যি করিয়া বলল, সে স্বচক্ষে দেখে এসেছে। একজন ছুটে চলে গেল সঠিক সংবাদ আনতে। মিনিট 10 পরে ফিরে এসে জানালো যে খবর সর্বাংশেই সত্যি। আর শুধু নাচই নয়, রুমালে বেঁধে পেলা দিতেও সে এই মাত্র নিজের চোখে দেখে আসলো। একটা হইচই উঠল। কেউ বলল, এমন যে একদিন ঘটবে তা জানা ছিল। কেউ বা বলল, যেদিন বিনা দোষে স্ত্রীলোকের গায়ে হাত দিয়েছে সেই দিনই সব বুঝা গেছে। একজন ছেলের ডাকাতির উল্লেখ করে বলল, ওই থেকে বাপের চরিত্র আন্দাজ করা যায়। এমন কত কি। আজ কথা বলল না শুধু হরিচরণ, সে অন্যমনস্কের মতো চুপ করে বসে থাকলো। তার কেমন যেন আজ ছেলেবেলার কথা মনে হতে লাগলো। এই কি তার পর্দা, এই কি গুরুচরণ মজুমদার। রাত্রি বোধহয় 3য় প্রহর, কিন্তু নাচ শেষ হতে তখনও বিলম্ব আছে। বিশ্বকর্মার পূজা সকালেই শেষ হয়েছে, কিন্তু তারই জেদ টেনে ভক্তের দল মদ খেয়ে মাংস খেয়ে খ্যামটা নাচিয়ে একটা দক্ষ যজ্ঞের সমাপ্তি করছে। অধিকাংশেরই কাণ্ডজ্ঞান বোধহয় আর নেই, আর তারই মাঝে বসে স্মিত মুখে বৃদ্ধ গুরুচরণ। কে একজন চাদরে মুখ ঢেকে ধীরে ধীরে তার পিঠের উপর হাত রাখতেই তিনি চমকে ফিরে চেয়ে বললেন, কে? লোকটি বলল, আমি পরেশ, জ্যাঠামশাই, বাড়ি চলুন। গুরুচরণ দ্বিরুক্তি করলেন না, বললেন, বাড়ি চলো। উৎসব মঞ্চের একটা ক্ষীণ আলোক রাস্তায় এসে পড়েছিল। সেইখানে এসে পরেশ এক দৃষ্টে গুরুচরণের মুখের প্রতি চেয়ে রইল। চোখে সে জ্যোতি নেই, মুখে সে তেজ নেই, সমস্ত মানুষটাই যেন ভূতাবিষ্টের ন্যায়। এতদিন পরে তার চোখ দিয়ে জল পড়তে লাগলো, এবং এতদিন পরে আজ তার চোখে ঠেকলো লোকের কাছে জ্যাঠামশাইয়ের জন্য লজ্জা পাবার আর কিছুই নেই। এই অর্ধ সচেতন দেহ ছেড়ে তিনি অন্তর্হিত হয়ে গেছেন। বলল, আপনার কাশী যাবার বড় ইচ্ছে জ্যাঠামশাই, যাবেন? গুরুচরণ কাঙালের মতো বলে উঠলেন, যাব পরেশ, যাব, কিন্তু কে আমাকে নিয়ে যাবে? পরেশ বলল, আমি নিয়ে যাব জ্যাঠামশাই। তবে চলো একবার বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে আসি গে। পরেশ বলল,
না জ্যাঠামশাই, ও বাড়িতে আন না, ওর কিচ্ছু আমরা চাই না। গুরুচরণের হঠাৎ যেন হুঁশ হলো। ক্ষণকাল চুপ করে থেকে বললেন, কিচ্ছু চাই নে? ও বাড়ির আমরা কিচ্ছুটি চাই নে? পরেশ চোখ মুছে বলল, না জ্যাঠামশাই, কিচ্ছুটি চাই নে। পরেশ চোখ মুছে বলল, না জ্যাঠামশাই, কিচ্ছুটি চাই নে। ওসব নেবার অনেক লোক আছে, চলুন। চলো। এই বলে গুরুচরণ পরেশের হাত ধরলেন এবং জনহীন অন্ধকার পথ ধরে উভয়ে রেলওয়ে স্টেশনের অভিমুখে অগ্রসর হয়ে গেলেন। যখন অসম্ভব কিছু ঘটে, মানুষ মনে প্রাণে এতদিন ধরে যা বিশ্বাস করে এসেছে হয় যদি তার অন্যথা, চেনা মানুষগুলো হঠাৎ যদি হয়ে ওঠে অপরিচিত, তখন মানুষ কি আর নিজস্ব সত্তাকে নিজের মধ্যে রাখতে পারে? সবাই তখন তার কাছে হয়ে ওঠে অপরিচিত, বাদ যায় না স্বয়ং নিজেও, যেমন হয়েছে গুরুচরণের সাথে। আমরা আশা করি পরেশ যেন বাকি জীবনটা তার ভালো করে খেয়াল রাখে, সুযোগ পায় নিজেকে শুধরে নেওয়ার। তাহলে আজ এ পর্যন্তই। কেমন লাগলো আজকের গল্প জানাবেন কমেন্ট বক্সে। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।